গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের মজার ভূত বইটি থেকে একটি গল্প, রুরুর গল্প। রাত প্রায় 1টা বাজে। আমি বসে আছি গৌরীপুর রেল স্টেশনে। চিটাগাং মেল ধরব। ট্রেন আসবে রাত 3টায়। অপেক্ষা করা ছাড়া বর্তমানে আমার কোনো কিছু করণীয় নেই। শীতের রাত। ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত শীত পড়েছে। গাঢ় পাহাড় থেকে উঠে আসছে কনকনে হাওয়া। সোয়েটারের ওপর কোট, তার উপর একটা চাদর চাপিয়ে ঠকঠক করে কাঁপছি। গৌরীপুর রেল স্টেশনের ওয়েটিং রুমে আপাতত স্থান পেয়েছি, তবে কতক্ষণ এখানে থাকতে পারব বুঝতে পারছি না। স্টেশনের ভবঘুরে সম্প্রদায়ের বিশাল অংশ এখানে স্থান নিয়েছে। ঝগড়াঝাটি হচ্ছে। আমার চোখের সামনে ছোটখাটো একটা মারামারিও হয়ে গেল। এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য খাসি কিনেছেন। তিনি যাবেন মোহনগঞ্জ। 4টি প্রমাণ সাইজের খাসি নিয়ে তিনিও আমার মতো ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। খাসি 4টির স্বভাব বিচিত্র। এরা চুপচাপ থাকে, কিন্তু কিছুক্ষণ পরপর 4জনই একত্রে ব্যাকুল স্বরে ডাকাডাকি শুরু করে। তাদের ডাকাডাকিতে ভয় পেয়ে ছোট ছোট বাচ্চারা কাঁদতে শুরু করে। যখন বিশৃঙ্খলা চরমে ওঠে তখন খাসিরা চুপচাপ হয়ে যায়। এমন অবস্থায় মেজাজ ঠিক রাখা খুব মুশকিল। আমি প্রাণপণে চেষ্টা করছি মেজাজ ঠিক রাখতে। চেয়ারে পা তুলে বসে বই পড়ার চেষ্টা করছি। এই সময় আমাকে চমকে দিয়ে এক ভদ্রলোক বললেন, স্যার চা খাবেন? ভদ্রলোক আমার পরিচিত নন। পরিচিত হলেও অবশ্যই চেনা যেত না। তিনি পরে আছেন মাংকি ক্যাপ। টুপির ফুটোর ভেতর দিয়ে শুধু চোখ বের হয়ে আছে। রোগা পাতলা মানুষ, বেশ লম্বা। শীতের কারণেই বোধহয় খানিকটা বেঁকে গেছেন। ভদ্রলোক আবার বললেন, স্যার চা খাবেন? আমি বললাম, জি না, আমি আপনার মতোই চিটাগাং মেল ধরব। ও আচ্ছা, শীত কিরকম পড়েছে দেখেছেন? সাইবেরিয়াতেও এত শীত পড়ে না। আমি হাসির মতো ভঙ্গি করে আবার বই পড়ায় মন দিলাম। এ জাতীয় উটকো লোককে বেশি প্রশ্রয় দিতে নেই। প্রশ্রয় পেলে এরা কথা বলে বলে জীবন দুর্বিষহ করে তুলবে। চা খাবো না বলার পরও ভদ্রলোক হাল ছাড়লেন না। খানিকটা ঝুঁকে এসে বললেন, শীতের মধ্যে চা খেলে শরীরটা চাঙ্গা হতো। আমার প্রয়োজন নেই। ভদ্রলোক চলে গেলেন। আমি আবার বইয়ে মন দেবার চেষ্টা করলাম। শীত মনে হচ্ছে আরও বেড়েছে। চাদর ভেদ করে ঠান্ডা বাতাস ঢুকছে। খাসি 4টা আবারও একসঙ্গে চেঁচাতে শুরু করেছে। আমি বই পড়ছি, কিন্তু কি পড়ছি নিজেই বুঝতে পারছি না। স্যার চা নিন। আমি তাকে দেখি ভদ্রলোক পিরিচ দিয়ে ঢাকা চায়ের কাপ এগিয়ে ধরে আছেন। আমার নিষেধ শুনেননি। শীতটা কমবে, চুমুক দিন। আমি কথা বাড়ালাম না, চায়ের কাপ নিলাম। পান খাওয়ার অভ্যাস আছে? জি না। পান নিয়ে এসেছি। চা খাবার পর জর্দা দিয়ে একটা পান খান, দেখবেন শীত কমে গেছে। পান খেলে মুখ নড়ে তো, এক্সারসাইজ হয়, এতে শীত কমে। আমাকে পানও নিতে হলো। ভদ্রলোক আমার পাশের টেবিলে উঠে বসলেন। লক্ষণ ভালো না। তিনি নিশ্চয়ই দীর্ঘ গল্পের প্রস্তুতি নিচ্ছেন। আমি আবারও বই খুলে বসলাম। এমন ভাব করলাম যেন এই মুহূর্তে বই পড়াটা আমার খুব জরুরি। স্যার, আমার নাম মনসুর। আমিও আপনার সঙ্গে চিটাগাং মেল ধরব, তবে আমি যাচ্ছি 2000। ও আচ্ছা, 2000তে একটা পুরনো বাড়ি আছে, প্রায় 200 বছর আগের হিন্দু বাড়ি। ওই বাড়িতে ভূত থাকে বলে জনশ্রুতি, সেই জন্যই যাচ্ছি। আমি বই থেকে মুখ না তুলে বললাম, ভূত দেখতে যাচ্ছেন? বলেই মনে হলো বিরাট ভুল করেছি। ভদ্রলোককে বকবক করার সুযোগ করে দিয়েছি। এখন তিনি দীর্ঘ সময় নিয়ে ব্যাখ্যা করবেন কেন তিনি 2000 যাচ্ছেন। কথাটা স্যার আপনি নেহায়েত ভুল বলেননি। আমি ভূতের সন্ধানেই যাচ্ছি। ও আচ্ছা, বাংলাদেশে যেখানে যত পুরনো বাড়ি আছে সেখানেই যাচ্ছি। ভূত প্রেতরা সাধারণত লোকালয়ের বাইরে পুরনো বাড়িঘর পছন্দ করে। ওদের খুঁজে বের করার জন্যে ওইসব জায়গাই ভালো। ও, শহরে তারা যে একেবারে থাকে না তা না, মাঝে মধ্যে শহরে আসে, তবে অল্প সময়ের জন্যে। গাড়ি ঘোড়ার যে ভিড়, মানুষই তো থাকতে পারে না, তো ভূত। আপনি ভূত নিয়ে গবেষণা করছেন? জি না, তবে ওদের বিষয়ে অনেক কিছু জানি। ও আচ্ছা, ভূত নিয়ে একটা গ্রন্থ রচনার ইচ্ছা আছে, দেখি পারি কিনা। একবার একটা আর্টিকেল লিখে পত্রিকায় পাঠিয়েছিলাম, ওরা ছাপেনি। আজকাল সবকিছুতেই ধরাধরি, লেখা ছাপার মধ্যেও ধরাধরি। পরিচিত লেখকের আগা মগা বগা লেখা বড় বড় হেডিং দিয়ে ছাপবে।
আমার মতো অপরিচিত লেখকের লেখা যতই ভালো হোক ছাপবে না। ঠিক বলিনি স্যার? জি। অথচ আমার লেখাটা ছিল গবেষণাধর্মী, শিরোনাম ছিল শিশু ভূতের খাদ্য। লেখার কপি সঙ্গে আছে, পড়বেন? জি না, আমি একটা বই পড়ছি, বইটা শেষ করা দরকার। আমার লেখাটা খুব ছোট, 3 পৃষ্ঠার, পড়তে সময় লাগবে না। পড়তে চাচ্ছি না। না চাইলে পড়তে হবে না, খাটাখাটনি করে লিখেছিলাম। শিশু ভূতের খাদ্যের ওপর এরকম লেখা দ্বিতীয়টি লেখা হয়নি বলে আমার ধারণা। অথচ এই লেখা ছাপল না। সম্পাদকের সঙ্গে দেখা করেছিলাম, উনি ব্যক্তিগতভাবে লেখাটার প্রশংসা করলেন। অবশ্য বললেন, শিশু ভূতের খাদ্যের ওপর লেখা তাদের পত্রিকার উপযোগী নয়, ভূতের কোনো পত্রিকা থাকলে তারা লেখা নেবে। উনি বললেন ভূতদের কোনো পত্রিকায় লেখাটা পাঠিয়ে দিতে। আমি মনে মনে সম্পাদকের বুদ্ধির প্রশংসা করলাম। সেই সঙ্গে ক্ষীণ সন্দেহ হতে লাগল, আমার সামনে বসে থাকা এই মানুষটার মাথায় সম্ভবত কোনো সমস্যা আছে। সুস্থ মাথার লোক ভূত শিশুর খাদ্য নিয়ে প্রবন্ধ ফাঁদতে পারে না। মনসুর নামের এই ভদ্রলোক বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না বলে মনে হচ্ছে। নড়াচড়া শুরু করেছেন। এই নড়াচড়া কথা শুরু করার প্রস্তুতি। আমি হাতের বইয়ের দিকে আরও ঝুঁকে এলাম। স্যারের কি 1 মিনিট সময় হবে? জাস্ট 1 মিনিট। আমি বই থেকে মুখ তুললাম। মনসুর সাহেব হাসি মুখে বললেন, আপনার সন্ধানে কি কোনো পুরনো বাড়ি আছে যেখানে ভূতের আস্তানা? জি না। অনুগ্রহ করে আমার কার্ডটা রাখুন। এখানে আমার ঠিকানা আছে, টেলিফোন নাম্বারও আছে, তবে আমার নিজের টেলিফোন না, পাশের বাসার টেলিফোন। মাঝে মাঝে ওদের খুব নরম গলায় অনুরোধ করলে ওরা আমাকে ডেকে দেয়। আমি যন্ত্রণা এড়াবার জন্যেই কোনো কথা না বলে টেলিফোনের কার্ডটা পকেটে রেখে দিলাম। মনসুর সাহেব আনন্দিত ভঙ্গিতে বললেন, পুরনো ধরনের কোনো ভূতের বাড়ির সন্ধান পেলে আমাকে 2 কলম লিখে দেবেন, আমি চিরকৃতজ্ঞ থাকব। জি আচ্ছা। স্যার, আপনি আমাকে পাগল ভাবছেন না তো? না। থ্যাংক ইউ। অনেকেই ভাবে, আমার নিজের আত্মীয় স্বজনরাই ভাবে। আপনাকে দোষ দিয়ে কি হবে? আমার বড় বোন আমাকে এক পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন, পিজির প্রফেসর। তিনি আমাকে খুব ভালো মতো পরীক্ষা করে বলেছেন যে আমি পাগল না। ও আচ্ছা। শুধু যে মুখে বলেছেন তা নয়, লিখিতভাবে দিয়েছেন, আমার সঙ্গে আছে। দেখতে চাইলে দেখাতে পারি। জি না, দেখতে চাচ্ছি না। মনসুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমাকে পাগল ভাবলে লোকজনদেরও দোষ দেয়া যায় না। কোনো সুস্থ মাথার লোক তো ভূতের বাড়ি খুঁজে বেড়াবে না। ঠিক বলছি না স্যার? ঠিকই বলেছেন। মনসুর সাহেব, ভাই শুনুন, যদি কিছু মনে না করেন, আমার বইটা শেষ করা দরকার, খুবই জরুরি। জরুরি হলে তো বই শেষ করতেই হবে। স্যার, বই শেষ করুন। আসলে আমি পড়েছি এমন বিপদে যে বিপদের কথা কাউকে না বলে থাকতে পারি না। এমন বিপদ যে সবাইকে বলাও যায় না। সবাই এসব জিনিস বুঝতে পারবে না। আপনার মতো 2-1 জন বুঝবে। যখন এরকম কাউকে পাই, তখন বিপদের কথাটা বলার চেষ্টা করি। আমি জানি যাকে বলতে যাই তিনি বিরক্ত হন, তারপরেও বলি। এই যেমন আপনি বিরক্ত হচ্ছেন, বই পড়ার কথা বলে আমার হাত থেকে বাঁচতে চাচ্ছেন। আসলে তো আপনি বই পড়ছেন না, তখন থেকেই একটা পাতা চোখের সামনে মেলে ধরে আছেন। যখনই আপনাকে কিছু বলতে যাচ্ছি, ততবারই আপনি বলছেন, খুব জরুরি, বইটা শেষ করতে হবে। আমি হাতের বই বন্ধ করে বললাম, আপনার বিপদটা কি বলুন, আমি শুনছি। আমার কথায় রাগ করেননি তো? না, রাগ করিনি। বলুন কি বলবেন। আমি বরং আরেক কাপ চা নিয়ে আসি, চা খেতে খেতে শুনুন। চা আনতে হবে না, আপনি বলুন। মনসুর সাহেব গলা নামিয়ে বললেন, একটা ভূতের বাচ্চাকে নিয়ে আমি বড়ই বিব্রত আছি। ভূতের বাচ্চা? জি, ভূতের বাচ্চা, সান অব এ গোস্ট। 3-4 মাস বয়স, নিতান্তই শিশু। সে তার বাবা মার সঙ্গে ঢাকা শহরে বেড়াতে এসেছিল। সারাদিন ঘুরেছে। মিরপুর চিড়িয়াখানায় গিয়েছে, শিশু পার্কে গিয়েছে, নিউ এয়ারপোর্ট গিয়ে প্লেন কিভাবে উঠে নামে এইসব দেখেছে। তারপর এসেছে গুলিস্তানে। কেন? দেখার জন্যে, আর কিছু না। যাই হোক, গুলিস্তানে এসে পৌঁছার পরই মারামারি শুরু হয়ে গেল। রিকশা শ্রমিক ইউনিয়ন বনাম ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন, বিরাট মারামারি। ককটেল ফাটাফাটি, রিকশা ভাঙা, ট্রাকের কাজ ভাঙা, যাকে বলে লঙ্কা কাণ্ড। এই দেখে ভূতের বাবা ভয় দিল এক দৌড়, তার মা দিল আরেক দিকে দৌড়।
আর বাচ্চা লাফ দিয়ে আমার গলা জড়িয়ে ধরে ঝুলতে লাগল। আপনি বুঝতে পারলেন যে একটা ভূতের বাচ্চা আপনার গলা জড়িয়ে ধরে আছে? শুরুতে কিছু বুঝতে পারিনি। আমার তখন মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। পুলিশ টিয়ার গ্যাস ছাড়তে শুরু করেছে। চোখে অন্ধকার দেখছি। আমি দৌড়াতে দৌড়াতে বাসায় এলাম। বাসায় আসার পর মনে হলো বানরের মতো কিছু একটা আমার গলা জড়িয়ে ধরে ঝুলছে। জিনিসটাকে ছাড়িয়ে দিতেই সেটা ধূপ করে মেঝেতে পড়ে গিয়ে উঁ করে কান্না শুরু করল। এখন বিবেচনা করুন আমার মনের অবস্থা। একটা কিছু আমার গলা থেকে খসে পড়েছে। আমি তার মেঝেতে পড়ার শব্দ শুনছি, কান্নার শব্দ শুনছি, অথচ জিনিসটাকে দেখতে পাচ্ছি না। আপনি কিছু দেখছেন না? মনসুর সাহেব হাসি মুখে বললেন, দেখব কি করে? ভূত তো আর চোখে দেখা যায় না। কতদিন আগের কথা? প্রায় 9 মাস। 9 মাস ধরে এটা আপনার সঙ্গে আছে? জি, ফেলে তো দিতে পারি না। অবুঝ শিশু, বাবা মাকে হারিয়ে নিতান্ত অসহায়। কোথায় তাদের খুঁজে পাওয়া যাবে সেটা জানে না, কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে তাও জানে না। কথা বলতে পারে? অল্প বিস্তর পারে, সব কথা শিখে নাই। নিতান্তই শিশু, বুঝতেই পারছেন। মানুষের বাচ্চারা 3 বছরে সব কথা বলতে পারে, ভূতের বাচ্চারা পারে না, ওদের গ্রোথ কম। আমি হাঁ করে ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি। তিনি এমন স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে যাচ্ছেন যে মাঝে মাঝে আমার মনে হচ্ছে বোধহয় এরকম সত্যি সত্যি কিছু ঘটছে। ভদ্রলোক হয়তো আসলেই ভূত শিশু লালন পালন করছেন। বুঝলেন ভাই সাহেব, মানুষের শিশু পালন করাই কত জটিল। আর এ হচ্ছে ভূত শিশু, চোখে দেখা যায় না, বাবা মা হারা শিশু। আমি ছাড়া দেখার কেউ নেই। রাতে ঘুমোতে যেতাম ওকে সঙ্গে করে। আমার গলা জড়িয়ে ধরে ঘুমাতো। আমার ঠান্ডা লাগত। ভূতদের শরীর আবার খুব ঠান্ডা। শীতের দিনে 2টা কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছি। ভূত শিশুর কারণে কম্বলের ভেতরটা হিম শীতল। ঠান্ডার লেগে নিউমোনিয়ার মতো হয়ে গেল। তাই বলে তার রুরুকে ফেলে দিতে পারি না। ওর নাম কি রুরু? হ্যাঁ, রুরু। ওর মা নাম রেখেছে। রুরুকে খাওয়াতেন কি? এই তো আপনি আসল পয়েন্ট ধরে ফেলেছেন। প্রধান সমস্যা হচ্ছে এদের খাওয়া। মানুষের কোনো খাবারই এরা খায় না। প্রথম দিকে তো বুঝতেই পারিনি কি খেতে দেব। হেন জিনিস নেই তাকে খেতে দিইনি। টুথপেস্ট দিয়েছি, সাবান দিয়েছি, জুতার কালি দিয়েছি, মোমবাতি দিয়েছি, আফটারশেভ লোশন দিয়েছি। যাই দিই হাঁ করে মুখে দেয়, তারপর থু করে ফেলে দেয়। তারপর কি করলেন? কি আর করব, রুরুকে একদিন কোলে বসিয়ে আদর টাদর করে বললাম, বাবা তুই নিজেই দয়া করে বল তোরা কি খাস? না খেয়ে খেয়ে তুই তো বাপধন মরে যাবি। তখন সে বলল, ভূতরা আলো খায়। আলো খায়? জি, আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, এইসব খায়। এটা জানার পর নিশ্চয়ই রুরুকে খাওয়ানোর প্রবলেম সলভ হয়ে গেল? জি না, প্রবলেমের তখন শুরু। ভূতরা আলো খায় ঠিকই, কিন্তু সব ধরনের আলো খেতে পারে না। বিদ্যুৎ চমকের সময় যে আলো হয় সেই আলো কোনো ভূত খেতে পারে না। সেই আলো খাওয়া মানে ভূতের মৃত্যু। বলেন কি? তাছাড়া একজন বয়স্ক ভূত যে আলো খেতে পারে, একটি শিশু ভূত সে আলো খেতে পারে না। খেলে বদহজম হয়, পেট খারাপ করে। তাই নাকি? জি, 100 পাওয়ারের একটা বাল্বের আলো 3 বছর বয়সী ভূতকে খাওয়ালে তার পেট নেমে যাবে। আমি খানিকক্ষণ চুপ করে থেকে ইতস্তত ভঙ্গিতে বললাম, কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি। কিছু মনে করবেন না। আমরা ভাত মাছ খেয়ে বাথরুমে যাই, বাথরুম করি। ভূতরা যে আলো খায়, ওদের বাথরুম করতে হয় না? অবশ্যই হয়। ওরা আলো খায়, বের হয়ে আসে অন্ধকার। সেটা মন্দ না। রুরুকে মানুষ করতে গিয়ে অনেক কিছু শিখেছি, এবং বললে বিশ্বাস করবেন না, পশ্চিম দিকে ফিরে কানে ধরেছি, ভূতের বাচ্চা আর মানুষ করব না, যথেষ্ট হয়েছে। ওরা তো আর আমাদের মতো না, ওদের নিয়মকানুনই অন্য। তাই নাকি? অদ্ভুত অদ্ভুত সব নিয়ম। শুনলে হয়তো ভাববেন পাগলের প্রলাপ। যেমন ধরুন, ওরা যদি খুব আনন্দিত হয় তাহলে কামড়ায়। তাই বুঝি? এই দেখুন না, কামড়ে কামড়ে আমার হাতের দশা কি করেছে। ভদ্রলোক শার্টের আস্তিন তুলে আমাকে দেখালেন। সত্যি সত্যি দাগ দেখা যাচ্ছে। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, ভূতরা সাইজে বড় হতে পারে, এটা জানেন আশা করি? জি না, জানি না। এরা অনেকটা রবারের মতো, ইচ্ছা করলে মার্বেলের মতো ছোট হতে পারে। রুরু করত কি, প্রায় ছোট হয়ে আমার নাকের ফুটোয় কিংবা কানের ফুটোয় বসে থাকত। এ তো দেখি ভালো যন্ত্রণা। যন্ত্রণা মানে জীবন অতিষ্ঠ।
তবে ভাই, খুব মায়াকাড়া জানোয়ার। অল্পদিনে এদের ওপর মায়া পড়ে যায়। একদণ্ড এদের চোখের আড়াল করতে ইচ্ছা করে না। রুরুকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে, এটা যখন মনে হয় তখন চোখে পানি এসে যায়। ওকে তাহলে বাবা মার কাছে দিয়ে দেবার পরিকল্পনা করছেন? ফিরিয়ে দিতে হবে না? কি বলেন আপনি? পরের বাচ্চা আর কতদিন রাখব? ওর বাপ মাকেই তাহলে খুঁজে বেড়াচ্ছেন? ঠিক ধরেছেন। রুরুকে নিয়ে ভূতদের আস্তানায় যাচ্ছি। যদি কোনো সন্ধান পাওয়া যায়। হাটহাজারিতে একটা 200 বছরের পুরনো ভাঙা বাড়ি আছে, ভূতদের আখড়া। যাচ্ছি ওইদিকে, যদি কোনো খোঁজ তারা দিতে পারে। ভূতে ভূতে এক ধরনের যোগাযোগ তো আছে, আছে না? থাকারই তো কথা। আমি অন্যভাবেও চেষ্টা করেছি, লাভ হয়নি। যেমন ধরুন, থানায় ডায়েরি করতে গেলাম, ভূতের বাচ্চা পেয়েছি, থানায় জিডি এন্ট্রি থাকা ভালো। ধানমন্ডি থানার ওসি এমনভাবে তাকালেন যেন আমি সরকারি পাগলাগারদ থেকে ছাড়া পেয়ে তার কাছে এসেছি। পুলিশের লোকদের ব্রেন যে কম থাকে সেটা ওই দিনই বুঝলাম। আশ্চর্য, এরা আমার কথা ভালোমতো শুনলই না। আমি পত্রিকায় বিজ্ঞাপন দিতে গিয়েছি, সেখানেও এই অবস্থা। বিজ্ঞাপন ছাপবে না। আরে, আমি আমার নিজের পয়সায় বিজ্ঞাপন দিচ্ছি, তুমি না ছাপার কে? ঠিক বলছি না স্যার? শেষে উপায়ন্তর না দেখে 10,000 হ্যান্ডবিল ছাপিয়ে গুলিস্তান, ফার্মগেট, মিরপুর 1 নম্বর এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে বিলি করিয়েছি। কি লেখা ছিল হ্যান্ডবিলে? কপি আছে, দেখুন না। ভদ্রলোক তার চামড়ার সুটকেস খুলে হ্যান্ডবিল বের করলেন। নিউজ প্রিন্ট কাগজে ছাপা বড় বড় হরফের হ্যান্ডবিল। জরুরি বিজ্ঞপ্তি। রুরু নামে 3 বছর বয়সী একটি ভূতের ছানা পাওয়া গিয়েছে। ছানাটি তার বাবা মার নাম বলতে পারে না, তারা কোথায় থাকেন তাও বলতে পারে না। সে তার একটি বোনের নাম জানে, রিরি। উপযুক্ত প্রমাণ দিয়ে রুরুর আইনানুগ অভিভাবককে ভূত শিশুটি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পোস্টবক্স 103, ঢাকা জিপিও। বাড়ির ঠিকানা না দিয়ে পোস্টবক্সের নাম্বার দিয়ে দিয়েছি। বাড়ির ঠিকানা দিলে আলতু-ফালতু লোক বিরক্ত করবে, কি দরকার? আমি বললাম, আপনি তাহলে ভূত শিশু নিয়ে অনেক কষ্ট করেছেন? তা করেছি, তবে এসব কষ্ট কোনো কষ্ট না। আসল কষ্ট হলো মানুষ যখন ভুল বুঝে, তখন যখন ভাবে আমার ব্রেইন ডিফেক্ট হয়ে গেছে, তখন মনটা খারাপ হয়। আপনার ব্রেইন ডিফেক্ট হয়েছে এরকম তাহলে কেউ কেউ ভাবছে? সবাই ভাবছে। আমার নিজের বড় বোন একদিন এসে কঠিন গলায় বলল, কই দেখা তোর ভূত। এখন আপনি বলুন স্যার, ভূতের বাচ্চা আমি দেখাবো কি করে? এরা তো অদৃশ্য। সেই কথা বোনকে বুঝিয়ে বললাম, তাতেও কাজ হলো না। সে বলে কি, বেশ, তাহলে তুই তোর ভূতকে কথা বলতে বল, আমি কথাটা অন্তত শুনে যাই। শুনিয়েছেন কথা? জি না, রুরু তো অন্যের সামনে কথা বলবে না, অসম্ভব লাজুক। ও আচ্ছা। এই তো এতক্ষণ যে সে আপনার চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে, আপনি কি তার মুখ থেকে একটা বাক্য শুনেছেন? জি না। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, সবাই শুধু প্রমাণ চায়, আরে মুখের কথাটা তো সবচেয়ে বড় প্রমাণ, ঠিক বলছি না? অবশ্যই ঠিক বলেছেন। আমার ট্রেনের সময় হয়ে এসেছে, ঘণ্টা দিয়ে দিয়েছে, এখন উঠতে হয়। মনসুর সাহেব বললেন, স্যার তৈরি হন, এক ফাঁকে আমি রুরুকে খাইয়ে আনি। সে কি আপনার সঙ্গেই আছে? জি, তাকে আর কোথায় ফেলে যাব? তাকে কি খাওয়াবেন? চাঁদের আলো, আকাশে চাঁদ উঠেছে, চাঁদের আলোই খানিকটা খাওয়াবো। আজ সারাদিন কিছু খাইনি, খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ। কি যে যন্ত্রণায় পড়েছি। খাচ্ছে না কেন? এই যে 2000ই নিয়ে যাচ্ছি, তার বাবা মাকে খুঁজছি, এই জন্যই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে থাকতে চায়, অন্য কোথাও যেতে চায় না। রুরুকে ফিরিয়ে দিতে আমার নিজেরও কি খারাপ লাগছে, মায়া পড়ে গেছে না। রুরু চলে গেছে, এটা ভাবতেই আমার চোখে পানি আসে। বলতে বলতে মনসুর সাহেবের চোখ ভিজে উঠল। তিনি চাদরে চোখ মুছে উঠে দাঁড়ালেন, ধরা গলায় বললেন, স্যার, আপনি ভূতের বাড়ির কোনো সন্ধান পেলে অধমকে জানাবেন। অন্যের আদরের ধন আমার কাছে পড়ে আছে, আমার একটা দায়িত্ব আছে না? জানি রুরু চলে গেলে আমার কষ্ট হবে, কিন্তু উপায় কি? চিটাগাং মেলে উঠে বসেছি। মনসুর সাহেব তার ভূতের বাচ্চাকে চাঁদের আলো খাইয়ে আমার পাশে এসে বসেছেন। তাকে বেশ আনন্দিতই মনে হচ্ছে, সম্ভবত ভূতের বাচ্চা চাঁদের আলো খেয়েছে। মনসুর সাহেব বললেন, জানলার কাঁচ নামিয়ে দিন স্যার, ট্রেন ছাড়লে ঠান্ডা লাগবে। আমি কাঁচ নামাচ্ছি, এই সময় ছোট্ট একটা নাটক হল। এক ভদ্রলোক হন্তদন্ত হয়ে ট্রেনের কামরায় ঢুকে পড়লেন। ঢুকেই মনসুরের হাত ধরে টানাটানি।
ভদ্রলোকের পেছনে পেছনে বয়স্ক একজন মহিলাও ঢুকলেন। তিনিও কাঁদতে শুরু করলেন। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। যা জানলাম তা হচ্ছে মনসুর হল গৌরীপুর পোস্টমাস্টার সাহেবের ছোট ভাই। ঢাকায় থাকত, মাথা খারাপ হয়ে গেছে। সবাইকে বলে বেড়াচ্ছে তার সঙ্গে ভূতের বাচ্চা আছে। তাকে ঢাকা থেকে এনে গৌরীপুরে তালাবন্ধ অবস্থায় রাখা হয়েছে। তারপরেও মাঝে মাঝে তালা খুলে বের হয়ে পড়ে, আজ যেমন বের হয়েছে। টানাটানি করে মনসুরকে নামানো হয়েছে। গার্ড বাতি দেখিয়েছে। ট্রেন চলতে শুরু করেছে। মনসুর সাহেব আমার দিকে তাকিয়ে দুঃখিত ভঙ্গিতে হাসলেন। ক্লান্ত গলায় বললেন, আমি সত্যি কথাই বলছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না, কেউ না। ট্রেন ছেড়ে দিয়েছে। মনসুরকে দুদিক থেকে দুজন ধরে টেনে নিয়ে যাচ্ছে। শুনছিলেন হুমায়ুন আহমেদের মজার ভূত বইটি থেকে গল্প রুরুর গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্প দুটোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।